ঢাকায় চার্চের সামনে বিস্ফোরণ, নিহত এক এবং বাংলাদেশ নিরাপদ নয় কোনো সংখ্যালঘু। হিন্দুদের এতদিন ধরে হিন্দুদেরকে মারা হচ্ছিল, কিন্তু এবার টার্গেট খ্রিস্টানরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, ঢাকার মগবাজারে চার্চের সামনে টার্গেট করা হচ্ছে খ্রিস্টানদের। চার্চের সামনেই টার্গেট করে বোমা, আর এই ঘটনায় চার্চের সামনে বিস্ফোরণে নিহত হয়েছেন একজন। একদমই ঠিক। বড়দিনের আগের রাতে যখন সারা বিশ্ব সেলিব্রেশন করছে, 25শে ডিসেম্বর বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালিত হয়, এবং সারা বিশ্বের খ্রিস্টানরা যখন চার্চে চার্চে আলোর মালায় ভরিয়ে দিচ্ছেন, সকলে সেলিব্রেশন মুডে খ্রিস্ট উৎসবের, ঠিক সেই রাতেই এক ভয়াবহ ঘটনা ঘটলো। এবং এটাই ঢাকার যে নৈরাজ্য, বাংলাদেশের যে নৈরাজ্যের পরিস্থিতি, যে বিশৃঙ্খলা, প্রশাসনিক যে দুর্বলতা, সেই প্রশাসনিক নৈরাজ্যের ছবি আরো একবার স্পষ্ট হলো। একদম ঢাকা শহর, রাজধানী ঢাকা শহরের উপকণ্ঠ যে মগবাজার, সেখানে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ঠিক সামনেই যে চার্চ রয়েছে, সেই চার্চের সামনেই বোমা এসে পড়ে। একেবারে ফ্লাইওভার থেকে দুষ্কৃতীরা বোমা ছোড়ে, এবং সেই বোমা এক যুবকের মাথায় এসে পড়ে, এবং শ্যাম মজুমদার তিনি ঘটনাস্থলেই কার্যত মারা যান বলে সূত্রের খবর, এবং তার মরদেহ রাখা হয়েছে, এবং সেই মরদেহ আজ পোস্টমর্টেম করা হবে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই রকম একটা জায়গা যেখানে চার্চ রয়েছে, ঠিক বড়দিনের আগের রাত, এবং সেখানে এই রকম খ্রিস্টান সংখ্যালঘু, আমরা বারবার বলছিলাম গতকাল সারাদিন আমরা দেখিয়েছি কিভাবে দিনের পর দিন সেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গতকালও আমরা সারাদিন সেই খবর দেখিয়েছি যে চট্টগ্রামে গ্রামের পর গ্রাম সেখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এমনকি নৃশংসভাবে দরজা বন্ধ করে সেখানে আগুন দেওয়া হচ্ছে দুষ্কৃতীরা, যাতে যৌতুকগৃহ তৈরি হয় এবং যাতে প্রাণহানি হয়। এবার আরো এক সংখ্যালঘু অর্থাৎ খ্রিস্টানদের উপর আক্রমণ। খ্রিস্টানদের এই আক্রমণে প্রথম নয়, সংখ্যালঘু খ্রিস্টানদের উপর বাংলাদেশে এই আক্রমণ 2 মাস আগেও হয়েছে। অর্থাৎ ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু প্রশাসন নির্বিকার, কোথাও কোনো দুষ্কৃতী ধরা পড়ছে না। সেই জন্যই এই দুষ্কৃতী রাজ চলছে ঢাকা শুধু নয়, বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা, বিভিন্ন জায়গায় দুষ্কৃতী রাজ। ঢাকা প্রশাসন বলে কিছু নেই, বাংলাদেশে প্রশাসন বলে কিছু নেই বলেই মনে হচ্ছে। কারণ যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ, কারণ প্রশাসনের অন্যতম কর্তব্য সংখ্যালঘুদেরকে প্রথম প্রোটেক্ট করা, সেই সংখ্যালঘুরা বারবার আক্রমণ করছে। হিন্দু, খ্রিস্টান, সমস্ত সংখ্যালঘুরা কার্যত নিরাপদ নয়, আর বাংলাদেশে এমন বার্তাটাই উঠে আসছে, এমন পরিস্থিতি উঠে আসছে। ধন্যবাদ। তো এখান থেকে মারার উদ্দেশ্য হচ্ছে এটা প্যানিক সৃষ্টি করা, যে জনমনে যেন আতঙ্ক সৃষ্টি হয়। এখান থেকে ইতিপূর্বেও বেশ কয়েকবার এরকম ককটেল কিন্তু মেরেছে। এই ককটেলগুলোর সাধারণত খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, তখন যখন মাটিতে পড়ে এটা হয়তো বা যে ওদের যে ছোট ছোট স্প্লিন্টারগুলো আছে, এগুলো মানুষের ক্ষতি হইতে পারে, যে পায়ে টায়ে লাগতে পারে। কিন্তু এভাবে এই যে মাথায় লাগার কারণে যেটা হয়েছে, এটা একটু এক্সেপশনাল আর কি। তো এটার মাথায় লাগার কারণে এটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। ফিরছেন তারেক, ইউনিস কি চাপে? 17 বছর পর ফিরছেন তারেক রহমান। আজ বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা তারেক, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। লন্ডন থেকে ফিরছেন তারেক রহমান, হিথ্রো এয়ারপোর্ট দিয়ে রওনা তারেকের। ফিরছেন তারেক, ইউনিস কি চাপে রয়েছেন? 17 বছর পর ফিরছেন তারেক রহমান। আজ বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা তারেক, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। লন্ডন থেকে ফিরছেন তারেক রহমান, হিথ্রো এয়ারপোর্ট দিয়ে রওনা তারেকের। 17 বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। এতে আরো চাপে মোহাম্মদ ইউনূস। ওসমান হাদি হত্যায় অভিযোগের আঙুল উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে। ইউনূসের চাপ আরো বাড়িয়ে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান।
বিদেশে থেকেও গত ১.৫ দশক ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সমস্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যত অসুস্থ হয়েছেন, বিএনপি সমর্থকদের কাছে তত বড় ভরসার জায়গা হয়ে উঠেছেন লন্ডনে থাকা তারেক। জুলাই আন্দোলনের জেরে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভার্চুয়াল ভাষণে দলের নেতাকর্মীদের ভোকাল টনিক দেন তারেক। তখন থেকেই জল্পনা ছিল যে কোনোদিন দেশে ফিরবেন তিনি। এরই মধ্যে ভোট ঘোষণা, তারপরই ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। অনেকের মতে এতে নিঃসন্দেহে চাপ বাড়ল মোহাম্মদ ইউনূসের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ইউনূসের প্রশাসন, ফলে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নেই শেখ হাসিনার দল। এমন পরিস্থিতিতে ভোট হলে বিএনপির ক্ষমতা দখলের সম্ভাবনা প্রবল। তারেকের প্রত্যাবর্তন উজ্জীবিত করবে বিএনপি কর্মী সমর্থকদের। ১.৫ দশকের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি। তারেকের নেতৃত্বে ফের ঢাকার সিংহাসনে বসতে মরিয়া লড়াই চালাবেন খালেদার অনুগামীরা। এই পরিস্থিতিতে তারেকের সঙ্গে সহযোগিতার পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই ইউনূসের কাছে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি, এর বেশি কিছু নয়। তারেক রহমান যখন আসছেন, এটা তো বড় থ্রেট, কারণ বিএনপি জিতে যাবে এই মুহূর্তে ইলেকশন হলে। যদি আওয়ামী লীগের বহু সমর্থক সেখানে আছে, তাদের তো জোর করে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, কিন্তু একই সঙ্গে বিএনপি যদি আসে, বিএনপি জিতবে। সেটা তো এই যে প্রধান ওখানে বসে আছে ইউনূস, তিনি তো চাইবেন না, তিনি চাইবেন কোনোভাবে ক্ষমতা দখল করে থাকেন। তারেকের ঘরে ফেরা উপলক্ষে কার্যত উৎসবের পরিবেশ বাংলাদেশ জুড়ে। ঢাকার রাজপথ সেজেছে ফ্লেক্স ব্যানারে। রাজধানীতে তৈরি হয়েছে ৪৮ ফুটের মঞ্চ, লাগানো হয়েছে ৯০০-র বেশি মাইক। বিমানবন্দরে নেমেই মাকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা তারেকের। তারপরই নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ। সবকিছু ঠিক থাকলে বগুড়া থেকেই প্রার্থী হবেন খালেদা পুত্র। ২০০৮ সালে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। সেনার হাতে ক্ষমতা থাকাকালীন প্রায় ১৮ মাস জেলে থাকতে হয় তাঁকে। জেল থেকে ছাড়া পেয়েই ব্রিটেনে চলে যান তারেক। তারপর থেকেই বাংলাদেশে হাসিনা রাজ। এখন প্রশ্ন হলো, তারেকের এই ঘরে ফেরাকে নয়াদিল্লি কিভাবে দেখছে? শেখ হাসিনার সঙ্গে দিল্লির সম্পর্ক বরাবরই খুব ভালো। উল্টো দিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া ৩ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। তার সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। সমস্যা একটাই, খালেদার আমলে বারবারই বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী শক্তিদের মাথাচাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এখন পরিস্থিতি একেবারে আলাদা। ইউনূসের আমলে নৈরাজ্যের বাংলাদেশ তৈরি হয়েছে। সেখানে এখন ভারত বিদ্বেষের পাহাড়, মৌলবাদী এবং দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে প্রতিবেশী দেশটি। রোজ সেখান থেকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে। এই পরিস্থিতিতে সেখানে কোনো নির্বাচিত এবং দায়িত্বশীল সরকার এলে দিল্লির পক্ষে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথে হাঁটার সুযোগ মিলবে। আওয়ামী লীগ যেমন আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক তেমনি বিএনপি যখন এসেছিল ভারত কি তার বিরোধিতা করেছিল? বিএনপি তো দীর্ঘদিন ভারতবর্ষের সঙ্গে তারা সম্পর্কে ছিল এবং বায়োলেটারাল এগ্রিমেন্ট ছিল। তখন তো অন্য কোনো সমস্যা সাময়িকভাবে দেখা দিলেও সেখানে তো তেমন কোনো সমস্যা হয়নি যে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। নিউজ 18 বাংলা। ওসমান হাদির হত্যার জন্য দায়ী মোহাম্মদ ইউনূস সরকার। বিস্ফোরক অভিযোগ নিহত ছাত্রনেতার ভাই ওমর হাদির। তার দাবি, বাংলাদেশের ভোট বানচাল করতেই হাদিকে হত্যা করিয়েছে ইউনূস প্রশাসন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। শরীফ ওসমান হাদি বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা। আসন্ন সাধারণ নির্বাচনে তার ঢাকা থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। এহেন ওসমানী ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন 12ই ডিসেম্বর। পরে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। এই খবর বাংলাদেশে পৌঁছতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে, যে আগুনে পুড়তে হয় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় 2 সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারকে। ওসমান হাদির হত্যার জন্য এবার সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে আঙুল তুললেন ওসমান হাদির ভাই ওমর। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে,
এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। ওসমান হাদি ছিলেন ভারত বিরোধী, তাই শুরুতে হাদি হত্যার দায় ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা করে বাংলাদেশের মৌলবাদীরা। এমনও রটিয়ে দেওয়া হয় যে হাদির হত্যাকারীরা নাকি ভারতে পালিয়ে এসেছে, যদিও পরে বাংলাদেশ পুলিশ জানায় এমন কোনো তথ্য তাদের কাছে নেই। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। যত সময় যেতে থাকে ততই পরিষ্কার হতে থাকে ছবিটা। সামনে আসতে শুরু করে হাদির একের পর এক ভাষণ, যেখানে ইউনূসের উপদেষ্টাদের তুলোধনা করছেন তিনি। প্রশ্ন তুলছেন, ভোটের আগেই কেন বিএনপির সঙ্গে সমঝোতা করে নিচ্ছেন ইউনূসের উপদেষ্টারা? উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের কথা কি ইউনূস জানেন না? এভাবে কি ইনসাফের বাংলাদেশ তৈরি করা যাবে? মিনিমাম 100 রিকশাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত। প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইউনূস বেটা ভালো। এই প্রশ্নগুলোকে রাজনৈতিক মঞ্চে তুলে আনতে চাইছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিপুল জনপ্রিয়তাও পাচ্ছিলেন তিনি। অনেকের মতে ভোটে জিতলে দেশের শীর্ষ কোনো প্রশাসনিক পদে বসা নিশ্চিত ছিল তার। কিন্তু ভোটের আগেই হত্যা করা হলো হাদিকে। শুধু হাদি নন, সম্প্রতি গুলি করা হয়েছে আরেক ছাত্রনেতাকে। তবে কি গোটাটাই ভোট বানচাল করার ছক? দীর্ঘ গড়িমসির পর অবশেষে বাংলাদেশে ভোট করাচ্ছেন মোহাম্মদ ইউনূস। 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। ভোটের পর নতুন সরকার এলে দেশের শীর্ষ প্রশাসনিক পদ থেকে সরতে হবে ইউনূসকে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি। ফলে রাজনীতির পাটিগণিত অনুযায়ী বাংলাদেশে ভোট হয়ে নির্বাচিত সরকার এসে গেলে ক্ষমতা হারাবেন ইউনূস। সেই কারণেই কি ভোট বানচাল করে দেওয়ার চেষ্টা, যাতে প্রধান উপদেষ্টার চেয়ারে বসে থাকা যায়? তাই কি হাদির মতো ছাত্রনেতা খুন? একটা অপদার্থ ক্ষমতালোভী ইউনূস বেকার ছাত্রছাত্রীদের সামনে রেখে তিনি ক্ষমতা ভোগ করতে এসছেন, এবং সেই ক্ষমতা ভোগের সামনে যারা থাকে তাদের তিনি সরিয়ে দেবেন, এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। এবং হাদি যেহেতু ইলেকশন চেয়েছিল, তাকে যে সমর্থন করা যায় তা নয়, এবং হাদি যে বলেছিল যে নির্বাচন করতেই হবে, সেটা তো ইউনূস সরকার মেনে নেবে না। তিনি মুখোশধারী শাসক, এবং হাদির ভাই যা বলেছেন এটা সম্পূর্ণরূপে সত্যি। এই ইউনূস তার মৃত্যুর জন্য যে দায়ী এবং তাকে যে হত্যা করেছে, সেটা আর অন্য কিছু বলার অবকাশ নেই। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। নিউজ 18 বাংলা।